নমস্কার। আন্তর্জাতিক নারী দিবসে সমস্ত নারীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, আমার অনেক ভালোবাসা, আমার আদর এবং বড়দের জানিয়ে আমার প্রণাম। আমার সমবয়সীদের প্রতি আমার অনেক প্রীতি এবং ছোটদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। অনেকেই বলে প্রত্যেক দিনই হচ্ছে নারীর দিন, তাহলে আলাদা করে নারী দিবসের উদযাপনের কি দরকার? সেটা তো প্রতিদিনই জন্মদিন। এই যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, আমাদের পরিচিত কত মানুষ তারা তো ঘুম থেকে ওঠে না। আমি ভাগ্যবান বা ভাগ্যবতী যাই বলা হোক না কেন, যে আমি উঠে আরেকটা নতুন দিন দেখতে পাই। তার মানে কি? নতুন জন্ম। তার মানে প্রতিদিনই জন্মদিন। তবু আমরা জন্মদিনের দিনটা উদযাপন করি কেন? কারণ ওই দিন জন্মেছিলাম বলেই তো এই পৃথিবীর আলো দেখেছি, বাবা মাকে পেয়েছি, পরিবারকে পেয়েছি, সন্তানাদি পেয়েছি, কাজকর্ম পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি, এত মানুষকে কাছে পেয়েছি, এত মানুষের থেকে বঞ্চিত হয়েছি, জীবনের এত রং দেখেছি। ওই দিনটা জন্মেছিলাম বলেই তো ওই দিনটা বিশেষভাবে আমাদের কাছে উল্লেখযোগ্য, যার জন্য ওই দিনটা আমরা উদযাপন করি, আমাদের জন্মদিনের দিনটা উদযাপন করি। সেরকম নারী হয়ে জন্মেছি, নারীর যে এত কিছু, নারীর যে এত ব্যথা বেদনা, নারীর যে এত সহ্য করার ক্ষমতা, নারীর ওপরে এত কিছু হওয়া সত্ত্বেও নারীর যে লড়াই এবং সমস্ত বন্ধন ছেড়ে নারীর যে এগিয়ে যাওয়া, সেটাকে উদযাপন করতে হবে না? সেই উদযাপনের একটা দিন তো হতে হবে। সুতরাং আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে আমাদের দিন, নারীদের দিন। আর নারীকে ঈশ্বর বিশেষভাবে তৈরি করেছেন, নারীর সঙ্গে কারোর তুলনা হয় না। তার কারণ হচ্ছে যে একজন নারী, সেই কিন্তু ঈশ্বরের জন্ম দেন। ঈশ্বর যেরকম রাম বলো, কৃষ্ণ বলো, রামকৃষ্ণদেব বলো, সবার জন্ম কিন্তু নারীর মাধ্যমেই হয়েছে। সুতরাং ঈশ্বরের জন্ম নারী দেয়। সুতরাং প্রকৃতি বা এই বিশ্বজগৎ নারীকে সেইভাবেই তৈরি করেছে, নারীকে বিশেষভাবেই তৈরি করেছে। নারী অত্যন্ত বিশেষ, এবং নারী অত্যন্ত বিশেষ, নারী অত্যন্ত ব্যতিক্রমী, নারী অত্যন্ত শক্তিশালী, নারী অত্যন্ত মর্যাদাপূর্ণ, নারী অত্যন্ত বুদ্ধিমতী বলেই নারীর ওপর এত প্রকোপ, এত মানুষের এত প্রকোপ। আমি চাই যে প্রত্যেক নারী খুব ভালো থাকুক এবং প্রত্যেকের সম্মান বজায় থাকুক, কারণ সবার আগে হচ্ছে সম্মান। আত্মসম্মানের সঙ্গে লড়াই করেই নারীর এগিয়ে যাওয়া। সুতরাং সেই আত্মসম্মানের মর্যাদা হোক, মর্যাদা বজায় থাকুক, এবং প্রত্যেক নারী সুস্থ থাকুন। কারণ আমাদের মেয়েদের সুস্থ থাকাটা খুব দরকার, কারণ আমরা সবাইকে সুস্থ রাখতে গিয়ে তো নিজের সুস্থতাটা ভুলে যাই। বিশেষ করে মায়েরা, মায়েরা সবার ভালো দেখতে গিয়ে, সবাইকে সুস্থ রাখতে গিয়ে নিজের কথাটা ভুলে যান, নিজের যে সুস্থ থাকা দরকার সেটা ভুলে যান, এবং তখনই তার মনে হয় সুস্থ থাকা উচিত যখন সেটা অনেক দেরি হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি মায়েদের বলবো, নিজেদের প্রতি বিশেষ যত্নবান হন। যারা মায়েরা তারা নিজেদের প্রতি বিশেষ যত্নবান হন, কারণ আপনার জীবনটা সবার জন্য আপনি দিয়েছেন, ঠিক আছে, সবার কাজে সবার সেবায় আপনি ব্রতী হয়েছেন, খুব ভালো কথা। সেটা আমাদের নারী জীবনের ধর্ম, আমাদের ছোটবেলা থেকে সেটাই শেখানো হয়। তার সঙ্গে কিন্তু নিজেকে ভালোবাসাটা অত্যন্ত জরুরি, কারণ সকলকে ভালোবাসতে বাসতে এবং সকলের ভালোর কথা ভাবতে গিয়ে আমরা তো নিজের ভালো থাকার কথাটা ভুলে যাই। আজকেই আমি আমার একটা বিজ্ঞাপন আপনারা হয়তো দেখেছেন পিসি চন্দ্রর, যে একজন নারী তার সংসারের কাজের মধ্যে তার চেহারাটাই মোটামুটি ভুলতে বসেছে যে কিরকম ছিল, কিন্তু তারপরে সে গয়নাগুলো বার করে দেখে এবং নিজেকে সুন্দর করে সাজায়। তখন তার মনে হয় যে নিজের জন্য একটু সময় থাকা দরকার, নিজেকে একটু ভালো রাখা দরকার, নিজেকে একটু ভালোবাসা দরকার। সেটা আমারও প্রত্যেক মুহূর্তে মনে হয় যে প্রত্যেক নারীর ভালো থাকাটা খুব দরকার, এবং ভালো থাকাটা দরকার, এবং নিজেকে একটু সময় দেওয়াটা দরকার, নিজের একটু সময় থাকা দরকার, নিজের জন্য একটু সময় থাকা দরকার, যেটাকে আমরা মি টাইম বলি। তাহলে কি হয়, আমরা যে কাজটা করি তার মধ্যে তো একটা বড় অংশ হচ্ছে অন্যকে ভালো রাখা, সংসারকে ভালো রাখা, ছেলেকে ভালো রাখা, মেয়েকে ভালো রাখা, স্বামীকে ভালো রাখা, সবাইকে ভালো রাখার দায়িত্ব ভীষণ আমাদের। সেই ভালো রাখাটা আর একটু সহজ হয়ে যায়, আর একটু স্বতঃস্ফূর্তভাবে আমরা করতে পারি। সুতরাং নিজেকে সময় দেওয়া এবং নিজেকে ভালো রাখা এবং নিজের ভালো থাকাটা অত্যন্ত জরুরি। সবাইকে ভালো রাখা এবং সবাইকে ভালো থাকার দিকে নজর যেরকম দিতে হবে, সেরকম নিজেকে ভালো রাখার এবং নিজে ভালো থাকা খুব দরকার। এই যে আন্তর্জাতিক নারী দিবস আমি বললাম না, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমার কাছে নারীদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমার কাছে যে কজন নারী, আমার জীবনে যে কজন নারী, তাদের ভূমিকা খুব উল্লেখযোগ্য।
তার কারণ হচ্ছে, আমি একটু পরে বলছি তার কারণটা কি। প্রথমেই বলি যে আমার জীবনের প্রথম নারী, যে আমাকে আদর্শ কি জিনিস, আদর্শ বোধ কিরকম হয়, কিরকম আদর্শ নিয়ে চলা উচিত, এই আদর্শ বোধ সম্বন্ধে যিনি আমাকে সচেতন করেন তিনি হলেন আমার দিদিমা। আমার দিদিমা তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা ছিলেন এবং প্রাথমিক বিভাগের, এবং দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। কিরকম আমি বলছি, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন দিদা রিটায়ার করে যান। তখন ওনার রিটায়ার করার বয়স হয়েছিল। তো উনি রিটায়ার করে যান, কিন্তু স্কুল ওনার আদর্শের জন্য এবং উনি যে দাপটের সঙ্গে, ওনাকে সবাই বড়দিদিমণি বলতেন, উনি যে দাপটের সঙ্গে স্কুলকে নিয়ন্ত্রণ করতেন এবং স্কুলের নিয়ম শৃঙ্খলা বজায় রাখতেন, সেই কাজের জন্য কর্তৃপক্ষ ওনাকে একই পদে রেখে দেন। তারপরে আমার যখন বিয়ে হয়ে গেল, দিদার আর শরীর পারমিট করছিল না, তখন দিদা নিজে থেকেই ছেড়ে দিলেন। এবং আরেকটা মুশকিল যেটা হচ্ছিল, জেনারেশন গ্যাপ, পরের জেনারেশনের সঙ্গে দিদার মানসিকতায় হয়তো ঠিক পোষাচ্ছিল না। তখন দিদা ভাবলেন যে সবাইকেই একটা না একটা সময় নিজের জায়গা ছাড়তে হয়, আমারও এই জায়গাটা ছাড়া উচিত বলে দিদা ছেড়ে দিলেন। কিন্তু দিদার যে আদর্শ, যে আমি নিজের আত্মসম্মানের সঙ্গে কোনোদিন আপোষ করব না, এটা দিদা আমাকে প্রথম থেকে শিখিয়েছেন। যে পরিস্থিতি যাই হোক না কেন, জীবন একটাই, অপ্রত্যাশিত ঘটনা প্রতি মুহূর্তে ঘটবে চারপাশে, কারণ সেটা আমার কন্ট্রোলে নেই। জীবন আমার হলো, আমার চারপাশে ঘটনা, প্রত্যেক মুহূর্তে ঘটনা এই একরকম আছে, এই পর মুহূর্তে কীরকম থাকবো সেটা তো আমার হাতের মধ্যে নেই। সুতরাং অপ্রত্যাশিত ঘটনা যা যা ঘটবে সেটা কোনোটাই আমার কন্ট্রোলে নেই। কিন্তু আমার কন্ট্রোলে যেটা আছে সেটা হচ্ছে আমার সততা, আমার ব্যক্তিত্ব, আমার ভাবনা, আমার বুদ্ধি, আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সুতরাং উনি সবার আগে যেটা বলতেন, যাই করো, আমাকে মুনি বলে ডাকতেন, যাই করো কোনোদিন নিজের আত্মসম্মানের সঙ্গে আপোষ করবে না। এবং আমি প্রথম থেকেই যেটা ঠিক করে নিয়েছিলাম যে দিদিমার থেকে এই আদর্শটা শেখার পরে, এই আদর্শ জানার পরে এবং এই আদর্শে ব্রতী হওয়ার পরে, সব থেকে ভালো কথা দাঁড়ায় যে এই আদর্শে ব্রতী হওয়ার পরে, যে অবস্থা যাই হোক না কেন আমি কোনোদিনই আমার আদর্শের সঙ্গে বা আমার সম্মানের সঙ্গে আপোষ করব না। পরবর্তীকালে আমার মা যেরকম খুব শক্ত হাতে আমাকে মানুষ করেছে, খুব দুঃখ পেয়েছি, খুব কষ্ট পেয়েছি, মাকে অনেক সময় খুব নিষ্ঠুর বলে মনে হয়েছে যে মা কেন এরকম করেন, মা কেন আমাকে বোঝার চেষ্টা করেন না, মা কেন নিজের সমস্ত জেদগুলো আমার উপরে চাপিয়ে দেন, কেন এরকম করেন। কিন্তু এখন ভাবি যে একটা কথা, ভাগ্যিস মা ওগুলো করেছেন, সেই জন্য কিন্তু অনেক কিছু মেনে নেওয়া, অনেক কিছু মানিয়ে নেওয়া এবং অনেক বোঝার ক্ষমতা, যেটা খুব মানে অনেকে বলে না যে ঠেকে শিখতে হয়, আমাকে কিন্তু ঠেকে শিখতে হয়নি। কারণ মায়ের ওই ধরনের আচরণের জন্য আমার প্রতি, যে তোমাকে এটা করতেই হবে, তোমাকে এটা ভাবতেই হবে, তোমাকে এটা এগিয়ে যেতেই হবে, অনেক জটিল জিনিস আমার কাছে অনেক সহজ হয়ে গেছে, জটিল জিনিসের অনেক সহজ সমাধান আমার কাছে এসে গেছে, অনেক সহজ হয়ে গেছে। সেটা হচ্ছে আমার মা, যিনি আমাকে প্রত্যেক, মানে আমরা বলি না যে মানে হাতে চাবুক নিয়ে শিক্ষা দেওয়া, উনি মোটামুটি আমাদের তাই করেছেন। এবং বিশেষত আমাকে, যেহেতু আমার দাদা একটু শারীরিক এবং মানসিকভাবে দুর্বল, সেই জন্য তার উপর তো উনি কোনোদিন খুব একটা বেশি ওনার যে মানসিক ভাবনাগুলো সেগুলো চাপিয়ে দিতে পারতেন না, সেগুলো আমার উপরেই দেওয়ার চেষ্টা করতেন এবং ওনার স্বপ্নগুলো আমার মধ্যেই দেখার চেষ্টা করতেন। এবং এইটার সঙ্গে থাকতে থাকতে আমারও একটা নেওয়ার ক্ষমতা তৈরি হয়ে যায় এবং অনেক সহজে অনেক কিছুকে মানিয়ে নেওয়া, অনেক সহজে অনেক কিছুকে বুঝতে পারা, এই ক্ষমতা আমার তৈরি হয়ে যায়। পরবর্তীকালে আমার শাশুড়ি মা যদি না থাকতেন তাহলে আমি এই সম্পূর্ণ অপরাজিতা কোনোদিনই হয়ে উঠতে পারতাম না। তার কারণ হচ্ছে মা যেরকম শাসন করেছেন, শাশুড়ি মা সব কিছুই স্নেহ দিয়ে ভরিয়ে দিয়েছেন। সবসময় ওনার মনে হয়েছে যে আমার যা যা ক্ষত আছে, আমার যা যা কষ্ট আছে, আমার যা যা না পাওয়া আছে, সবটাই উনি স্নেহ এবং ভালোবাসা দিয়ে সবসময় ভরিয়ে দিতে চেয়েছেন। এবং তার সঙ্গে আত্মত্যাগ, ওনার যে আমার জন্য কত ত্যাগ আছে জীবনে, কত ত্যাগ করেছেন উনি আমার জন্য, যে আমি ভালো থাকবো, আমি বড় হব, আমি বিখ্যাত হব, আমার প্রচুর নাম হবে, এবং তার জন্য যত রকমের সাহায্য করা, সে মানে শারীরিকভাবে, মানসিকভাবে যত রকমের সাহায্য করা, সব কিছু উনি করে এসেছেন। তার কারণ হচ্ছে যে
আমি আমি যাতে বিখ্যাত হই, আমার যাতে নাম হয়, সেই জন্য। এবং আমি একটা কথা বলি, আমি যখন প্রথম এই বাড়িতে আসি তখন সপ্তাহে একদিন আমার একজন তবলিয়া ছিলেন, যিনি আমাকে আমার সঙ্গে তালিম দিতেন এবং গান প্র্যাকটিস করাতে আসতেন। এবং আমার শ্বশুর শাশুড়ির সেটা ছিল সব থেকে মানে সব থেকে আনন্দের সময় আর কি, সব থেকে ভালো কোয়ালিটি টাইম, সব থেকে কোয়ালিটি টাইম ছিল সেটা। এবং মা আর বাবা ওই মুহূর্তটার জন্য অপেক্ষা করে থাকতেন, কখন নয়নদা আসবে, কখন আমার সঙ্গে বাজাবে, কখন আমি গান গাইবো। এটা যে ওনাদের কি বড় পাওয়া ছিল এবং কি বড় পাওয়ার মুহূর্ত ছিল বলে বোঝানো যায় না। এবং আমি যতক্ষণ মানে নয়নদা আসছে কিনা সেটা দেখার জন্য ওরা দুজনে মানে কখন আসবে বারান্দায় দাঁড়িয়ে থাকতেন, তবে মনা দুটো গান গাইবে। সুতরাং এইভাবে আমি শ্বশুরবাড়িতে মানুষ হয়েছি, যেহেতু খুব কম বয়সে আমার বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে মানুষ হয়েছি। পরবর্তীকালে এই যে আমাদের প্রফেশনে আমি বিখ্যাত হয়েছি, সেখানেও মহিলাদের ভূমিকা অনেক বেশি। যখন এত রকমের ডিজিটাল মিডিয়াম ছিল না, নিউজের এত রকমের মাধ্যম ছিল না, যখন মানে পত্রিকাই আমাদের জীবনের সব থেকে বড় জায়গা ছিল, আর্টিস্টদের জীবনে, আর্টিস্টদের কথা বলার, আর্টিস্টদের সম্বন্ধে জানার, নিউজ পেপার ছিল সব থেকে বড় মাধ্যম। সেই নিউজ পেপারে হিন্দুস্তান টাইমসের দুজন মহিলা, একজন আমার অত্যন্ত বন্ধু ছিলেন, মারা গেছেন, ইন্দ্রাণী। ইন্দ্রাণী আমাকে প্রচুর হেল্প করেছেন, এবং তার সঙ্গে যাজ্ঞসেনী, ওরা দুজনেই তখন হিন্দুস্তান টাইমসে থাকতো, রেগুলার আমাকে নিয়ে কিছু না কিছু লেখা লিখতো। এবং মানে যাতে আমি চর্চায় থাকি, যাতে আমি রেগুলার খবরে থাকতে সেই চেষ্টা করতো। এবং তার সঙ্গে ছিল টাইমস অফ ইন্ডিয়াতে অমৃতা। অমৃতাকে আমি একদম ভুলবো না, আমার জীবনে যতটা নাম হয়েছে তার অনেকটাই অমৃতার জন্য এবং অভিজিৎদার জন্য। অমৃতা আমার জন্য প্রচুর করেছে এবং আমাকে নিয়ে প্রচুর আর্টিকেলস লিখেছে, প্রচুর কিছু করেছে আমার জন্য। এর পরবর্তীকালে আমার জীবনে আমি মানে আরো মহিলারা এসছেন যাদের জন্য আমি আরো বিখ্যাত হয়েছি। তারা হয়তো সবাই খুব ছোট ছোট, আমার থেকে বয়সে অনেক ছোট মেয়ে, কিন্তু তারাও এত আপ্লুত, এত তাদের আবেগ বেশি আমার জন্য, এত ভালোবাসা বেশি আমার জন্য। তাদের সকলকে আমার ধন্যবাদ জানাই। তার মধ্যে অনেকে আছে, মানে সবার নাম আমি এই মুহূর্তে নিতেও পাচ্ছি না, যে মানে প্রত্যেকে, পরবর্তী জেনারেশন, তারপরের জেনারেশন, যারা আমার সন্তানের বয়সী, তারাও আমাকে এত এত পরিমাণ সাপোর্ট করে এসছে আমার বিখ্যাত হতে, এবং তারা সবাই কিন্তু নারী। আমার বন্ধু বান্ধবের কথা যদি বলি, তাহলে আমার তো খুব কম বন্ধু বান্ধব। আমি যখন স্কুলে ভর্তি হই, তার কারণ হচ্ছে স্কুলে ভর্তি হওয়ার একটা কারণ ছিল, আমাকে বাড়িতে কেউ দেখার ছিল না। এবং আমি এত ছোট ছিলাম যে আমি একবার মানে আমার বাড়িতে যিনি ছিলেন সেই সময়, মন্টুর মামাদের দেখাশোনা করতেন, উনি একবার আমাকে বোধহয় বাসনের বেদিতে শুইয়ে দিয়ে আর নিচে বোধহয় ভাতের ফ্যানটা রেখেছিলেন, আমি গড়িয়ে তার মধ্যে পড়ে গিয়েছিলাম। তখন আমার মাকে সবাই বলে যে এই সময়টা তুমি বাড়িতে থাকো, আর সকলকে অফিসের ভাত দেওয়ার থাকে, বাচ্চাকে দেখাশোনার কেউ নেই, সুতরাং তুমি ওকে নিয়ে এপিট এপিট করে বয়স বাড়িয়ে স্কুলে নিয়ে চলে যাও, তোমার স্কুলে ও পড়বে টড়বে, আবার তারপর ওকে কোলে করে নিয়ে তুমি স্কুল থেকে চলে আসবে। তার মধ্যে মা তখন অলরেডি সেটা করতেন, মা নিয়ে গিয়ে আমাকে বাহাদুরের কোলে দিয়ে দিতেন, বাহাদুর আমাকে নিয়ে ঘুরে বেড়াতেন, এবং মায়ের স্কুল হয়ে গেলে নিয়ে চলে আসতেন, কিন্তু সেটা করে খুব একটা লাভ হচ্ছিল না। তখন সে কথা শোনার পরে মা আমাকে, আমার বড়জ্যাঠা লয়ার ছিলেন, উনি এপিট করিয়ে দেন এবং আমাকে স্কুলে ভর্তি করে দেন, স্কুলে নিয়ে চলে যান তারাসুন্দরীতে। এবং মা যেদিন প্রথম দিন আমাকে স্কুলে নিয়ে গেলেন, আমি সেদিন প্রচণ্ড কাঁদছিলাম। এমনিতেই ছোটোবেলায় আমি ভীষণ ছিচকাঁদনে টাইপের ছিলাম, আমি নাকি কথায় কথায় কাঁদতাম। তো সেদিন আমি খুব কাঁদছি, প্রথম স্কুল আমার দুটো কথাই মনে আছে। বাসন্তী দিদিমণি বললো, দেখো স্কুলের সব থেকে ছোট বেবি ব্যাচ পরে এসছে, ব্যাচটাও কত বড় লাগছে। আর প্রথম আমার বান্ধবী এসে আমাকে জড়িয়ে ধরলো, তুমি কেঁদো না, আমার কোলে এসো বলে আমাকে জড়িয়ে ধরলো। সেই প্রথম আমি বুঝলাম যে জীবনে বন্ধু বলে একটা সম্পর্ক হয়, জীবনে একটা বন্ধু সম্পর্ক হয়, এবং এটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। তার আগে আমি বাবা মা এদের সঙ্গে হয়তো পরিচিত ছিলাম, জ্যাঠা জেঠি এদের সঙ্গে, কিন্তু বন্ধু বলে যে একটা সম্পর্ক হয়, সেই দিন প্রথম স্কুলে গিয়ে আমি সেটা রিয়েলাইজ করলাম। এবং সেটা হচ্ছে রাত্রি। আমরা এখনো বন্ধু, আমি আর রাত্রি, এখনো পর্যন্ত আমরা অত্যন্ত প্রিয় বন্ধু। এবং
আমাদের সম্পর্কটা একই রকম আছে আজকে এত বছর হয়ে গেল। তার পরবর্তীকালে আমার স্কুলের বন্ধুরা, যাদের সঙ্গে আমি দীর্ঘ সময় কাটিয়ে এসেছি, তারা এখনো পর্যন্ত আমার বন্ধু। এই প্রসঙ্গে আমাকে বলতে হয় যে রিমিতার কথা। রিমিতার আর আমার এক সেকশন ছিল না, আমরা আলাদা ছিলাম, কিন্তু রিমিতা এখনো পর্যন্ত মানে আমাকে এতটাই ভরসা করে। আমার কিছু সময় মনে হয় যে আমার আমার আর ওর বন্ধুত্বের সম্পর্কটা, আমরা যতই বন্ধু হই না কেন, যেহেতু কাকু কাকিমা দুজনকেই হারিয়েছি, আমি ওর কাছে কোথাও বাবা মায়ের মতো। আমি ওর বন্ধুত্বের ঊর্ধ্বে গিয়ে ওর সঙ্গে আমার সম্পর্ক। ও যেভাবে আমাকে ডিপেন্ড করে, যেভাবে আমাকে ভালোবাসে, যে পরিমাণ আবেগ ওর আমার প্রতি আছে, সেটা খুব একটা সাধারণ বন্ধুত্বের সম্পর্কে হয় না। সেটা অত্যন্ত প্রিয়জনের প্রতি বা বাবা মায়ের প্রতি ওই জিনিসটা, ওই ওই টানটা হয়, যেটা আমি রিমিতার মধ্যে দিয়ে অনুভব করি। সেরকম হচ্ছে রিমিতার বাড়ির উল্টো দিকেই থাকে। আমার বন্ধুরা সব একই পাড়ার। সোমা মানে মৌসুমি আর কি, আমার ছোটবেলার বন্ধু, আমার স্কুলের বন্ধু। আমার মনে আছে যে আমাকে একদিন একটি ছেলে খুব নোংরা একটি কথা বলেছিল, অনেক বছর আগে। তখন আমার বিয়ে হয়নি, আমি তখন কিছুই করি না। আমি একটা নাচের ক্লাস করাচ্ছিলাম, আমরা ফিরছিলাম, তখন ছেলেটি আমাকে খুব একটি নোংরা কটূক্তি করে। সেদিন সোমা আমাকে বলেছিল, অপরাজিতা, এই যে কথাটা ছেলেটা বললো না, এর জবাব তোর কাজ হওয়া উচিত। আমার এখনো সেটা মনে আছে। সোমার খুব হেডস্ট্রং, সোমা মানে মৌসুমীর খুব হেডস্ট্রং, এবং এখনো পর্যন্ত আমার ভালো কিছু শুনলেও যেভাবে আনন্দ পায়, ও কেঁদে ফেলে। আমার ভালো কিছুতে ও এতটাই আনন্দ পায়, সেখানে কোনো তঞ্চকতা নিয়ে আমি বুঝতে পারি। ক্ষমার সঙ্গে আমার এই রাত্রির মাধ্যমেই আলাপ হয় একটা ফাংশনে। ক্ষমাও আমার পাড়ার, আমরা একই পাড়ার, এবং ক্ষমার সঙ্গে প্রথম থেকেই আমার সম্পর্কটা গুরু শিষ্যের সম্পর্ক। আমরা দুজনে খুব ভালো বন্ধু, আমরা একের অপরের প্রতি খুব ডিপেন্ডেন্ট। কিন্তু কোথাও ক্ষমার ওই সম্বিতটা আছে, যে অপরাজিতা আমাকে যেহেতু তালিম দিয়েছে, অপরাজিতা আমাকে নাচ শিখিয়েছে, অপরাজিতা আমাকে হাত ধরে এই জায়গায় নিয়ে এসেছে, আজকে আজকে এত দর্শকের সামনে, এত মানুষের সামনে অপরাজিতা আমাকে নিয়ে এসেছে। সুতরাং আমাদের সম্পর্কটা গুরু শিষ্যের সম্পর্ক। এবং ক্ষমা যতই আমার বন্ধু হোক, ওই যে একটা মাত্রা, ওই যে একটা মাত্রা, ওই মাত্রা থেকে কোনোদিন ক্ষমা সরে না। মানে ওই মাত্রাটা কোনোদিন বন্ধুত্বের জন্য গুলিয়ে ফেলে না, যে অপা আমার গুরু আর আমি অপার শিষ্য, ওই সম্মানটা কোনোদিনও নষ্ট হয় না। আমার আরেক বন্ধু হচ্ছে পাপিয়া। এই আমার শ্বশুর বাড়িতে এসে আমার বিয়ের পর আমার প্রথম দুজন বন্ধু হয়, এক হচ্ছে পাপিয়া আর এক হচ্ছে চুকি। চুকি হচ্ছে আমার ননদ। এবং পাপিয়া আমার থেকে বয়সে অনেকটা বড়, যার জন্য আমি বলি পাপিয়াও আমার বন্ধু, পাপিয়ার মেয়েও আমার বন্ধু। কিন্তু এই অসম বয়সের জন্য যে আমাদের কোনোদিন মানসিকতায় পরিবর্তন হয়েছে তা কিন্তু নয়। আমি এবং পাপিয়া আমরা অনেক ভুলও একসাথে করেছি। সব থেকে বড় কথা, আমার যে এই বন্ধু বান্ধবগুলো, রিমিতা, ক্ষমা, রাত্রির সঙ্গে আমি অনেক দুষ্টুমি করেছি, সেগুলো ছোটবেলার দুষ্টুমি, সেগুলো কাউন্ট হয় না। কিন্তু এই যে পাপিয়ার আমি একসাথে অনেক ভুল করেছি, জীবনে অনেক ভুল করেছি, এবং হয়তো অনেক সময় অনেক কিছু ক্ষতিও হয়েছে। কিন্তু আমরা তার জন্য কোনোদিন কেউ কাউকে দোষারোপ করিনি, কোনো রিগ্রেট করিনি। আমরা মনে করেছি এটা হওয়ার ছিল, তাই হয়েছে, বেশ হয়েছে, আমরা ঠিক করে নেব। আমরা একসঙ্গে অনেক ভুল করেছি, কারণ ভুল না করলে তো ঠিক হওয়ার সম্ভাবনা কমে যায়। আমাদের জীবনে অনেক ভুল আছে, আমরা দুজনে একসাথে অনেক ভুল করেছি। আর আমি মনে করি যে সেটাই হচ্ছে বন্ধুত্ব, যে আমরা একসাথে শয়তানের চুক্তি, আমরা একসাথে কথা বলে ভুলটাও করতে পারি। চুকি আমার ননদ, প্রথম থেকে যখন আমার বিয়ে হলো, আমি যেহেতু বাবা চাকরি করে, মা চাকরি করে, হাজব্যান্ড তখন চাকরিই করতো, তখন সবাই তিনজন মানে আমাকে গেটে চাবি দিয়ে চলে যেত, তিনজন তিনটে চাবি নিয়ে, যে যখন আসবে। আমি সারাদিনই থাকতাম। তা চুকির মনে হলো যে ও একটু দূরে থাকতো, আমার কাছে এসে থাকা উচিত। ও তখন পড়ছে, আমরা একসাথে একই মানে এক বয়সী, 1 বছরের ছোট বড়। তখন ওর মনে হলো যে আমার কাছে থাকা উচিত। সেই থেকে চুকি আমার কাছে থাকে, আজকে এত বছর হয়ে গেল। এবং চুকির যখন প্রচুর বিয়ে দেখার সম্বন্ধ হচ্ছে, তখন চুকি আমাকে একটা কথাই বলেছিল যে বিয়ে করাটা হয়তো জরুরি, কিন্তু তার থেকেও অনেক জরুরি হচ্ছে তোর সঙ্গে থাকাটা। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, এবং আমি তাকেই বিয়ে করতে পারবো যে আমার সঙ্গে এই বাড়িতে থাকতে পারবে। না হলে
তোমাকে ছেড়ে আমার পক্ষে থাকাটা খুব ডিফিকাল্ট, এবং তার থেকেও ডিফিকাল্ট তোমার আমাকে ছেড়ে থাকাটা। এবং এটা সত্যিই, আমি আমার ননদকে ছাড়া থাকতে পারি না। একটা সময় আমার সমস্ত জায়গায় আমার ননদ যেত, এখন যেতে পারে না, যেহেতু ছেলের লেখাপড়া। একজন তো কাউকে থাকতে হবে, হয় আমাকে থাকতে হবে, নয় ওকে থাকতে হবে। এবং ওকে ওর আমাদের দুজনের মধ্যেই সেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে। ন্যাচারালি ও চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়, কারণ ছেলে যখন ছোট ছিল তখন ও চাকরি করতো, আমি সেকেন্ড হাফে শুটিং করতে যেতে পারতাম, কিন্তু সেটা তো দীর্ঘদিন সম্ভব নয়, সেই জন্য চাকরি ছাড়তে বাধ্য হলো। এবং আমাদের সত্যি একে অপরকে ছেড়ে থাকাটা খুবই শক্ত, এতটাই আমাদের মানসিক বন্ধন। ঝগড়া হয় না তা নয়, ঝগড়া হয়, মতবিরোধ হয়, খারাপ লাগা তৈরি হয়, আবার কোথাও সেটা মিলেমিশে একাকার হয়ে যায়। এর পরবর্তীকালে আমার বান্ধবী হচ্ছে জয়িতা, যে আমার মানে আমার ফ্যান বলা যায়। মানে আমি যাই করি না কেন তার সেটা বেঠিক বলে মনে হয় না, তার মনে হয়, সবসময় মনে হয় যে আমি খুবই সঠিক করছি এবং আমার দ্বারা কোনো ভুল হতে পারে না। এবং যদি মনে হয় আমি ভুল করছি তাহলে সেটা আমার মুখের উপর বলার ক্ষমতা রাখে। এরকম নয় যে আমি ভুল করছি অথচ আমাকে বলছে না আমি অখুশি হব বলে। এবং পরবর্তীকালে আমি যখন বুঝতে পারলাম যে আমি ভুল করেছি, তখন বললো যে ইস আমি জানতাম, জানো তো এটা হবে, কিন্তু তখন তোমার খারাপ লাগবে বলে বলি নো, একদম মুখের উপর বলে অপরাজিতা এটা ঠিক না, তুমি এটা ঠিক করছো না, আমি তোমাকে এটাই সাপোর্ট করতে পারলাম না। এই জন্য আমার জয়িতাকে খুব ভালো লাগে, কিন্তু ওকেই আমি সব থেকে কম পাই। আমার বান্ধবী চৈতালি হায়দ্রাবাদে থাকে, জীবনটাও আমার জন্য দিয়ে দিতে পারে, মরেও যেতে পারে আমার জন্য, এতই ভালোবাসে। এত সফট মানুষ, এত নরম মনের মানুষ আমি আমার জীবনে খুব কম দেখেছি। আমি সারাক্ষণ ওকে নিয়ে টেনশনে থাকি, ও না খারাপ থাকে। আর তার পরবর্তীকালে নয়, আমার সব সমসাময়িক সময়েরই বন্ধু আমার বান্ধবী সোমা। আপনারা সোমাকে বহুবার দেখেছেন, এবার জন্মদিনেও দেখেছেন, খুব সুন্দর একটা পুজো করছিল। সোমা খুবই স্পিরিচুয়াল, সদ্গুরুর আশ্রমে গিয়ে সোমার সঙ্গে আমার আলাপ হয়। ক্ষমা যেরকম প্রত্যেক মুহূর্তে মনে করে ক্ষমা আমার গুরু, আমিও সোমাকে কোথাও, আমার যতই বন্ধু হোক না কেন, আমিও কোনো কিছু সময় সোমাকে গুরুস্থানেই বসাই। ওকেও একের সময় আমার মনে হয় যে ওকে যখন ধরি বা ও যখন আমার স্পিরিচুয়াল কথা বলে বা আমরা স্পিরিচুয়াল আলোচনা করি, বা ওর এতটাই ক্ষমতা, স্পিরিচুয়াল পাওয়ার এত বেশি, আমি সেটা বুঝতে পারি। এবং আমাদের দুজনের সাধনার পদ্ধতি আলাদা, কিন্তু পথটা এক। ও একভাবে সাধনা করে, আমি আরেকভাবে সাধনা করি। আমাদের দুজনের সাধনার পদ্ধতি এবং যোগের পদ্ধতি আলাদা। ওর যোগের পদ্ধতিটা আলাদা, আমার যোগের পদ্ধতিটা আলাদা। যেহেতু আমি অবধূত বাবা শিবানন্দজি আমার গুরু, আমাদের দুজনের যোগের পদ্ধতি আলাদা, কিন্তু পথ এক, বলে না সবসান্তিক মা। তো আমরা যখন আলোচনা করি, আমরা যখন বিভিন্ন কিছু নিয়ে কথা বলি, তখন আমার মনে হয় যে না, ও কোথাও গিয়ে আমার গুরুস্থানীয়। আমার বন্ধু নয়ন পুরুষ, আমার স্কুলের বন্ধু, ক্লাস 11-12 আমরা খুব মজা করে কাটিয়েছি। এখনো পর্যন্ত নয়ন আমার বন্ধু, নয়ন পিসি চন্দ্রতে আছে। এবং নয়নের আমার প্রতি যত্ন, আমার প্রতি ভালোবাসা, আমার প্রতি ভাবনা, এবং আমাকে নিয়ে ইনসিকিউরিটি, আমাকে নিয়ে ভয় যে আমার কিছু খারাপ না হয়ে যায়, আমার কোনো ভুল না হয়ে যায়, আমার না শরীর খারাপ করে, আমার না কোনো রকম অসুবিধে হয়, এই যে তাড়না, এই তাড়না বাবা মা ছাড়া কারুর হতে পারে না। বাবা মায়ের একমাত্র সন্তানের প্রতি হতে পারে। সুতরাং নয়ন আমার কাছে, আমার মায়ের মা, আমার তো দুই মা, আমার যশোদা, আমার দেবকী, আমার শাশুড়ি মা, তাদের থেকে কিছু কম নয় অনুভূতির দিক দিয়ে। মানে আমি একটা ইলিশ মাছ খাবো, কি আমি একটা কিছু করব, বা আমার একটা কিছু ভালো হবে, তার জন্য নয়নের ভাবনা, এবং আমার যদি কিছু ক্ষতি হয়, আমার যদি কোনো অসুবিধে হয়, আমি যদি কোনো বিপদে পড়ি, তার জন্য নয়নের কিন্তু তাড়নার শেষ নেই। এবং আমরা অনেক কিছু নিজেরা দুজনের মধ্যে ভাগ করে নিই, যেটা একটা নারী একজন নারীকেই বলতে পারে, একজন পুরুষ নারীর কথোপকথনটা হয় না, যেটা আমি নয়নকে বলি। আরো অনেক বন্ধুরা আছেন, আমার সমস্ত স্কুলের বন্ধুরা যাদের সঙ্গে আমি এখনো যুক্ত, তাদের প্রত্যেককে আমি আমার শ্রদ্ধা জানাই। আমাদের তারাতে তারা গ্রুপের যেসব বন্ধুরা আছে সবাই তারা সুন্দরী, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, কারণ তারা প্রত্যেক মুহূর্তে আমার জন্য শুভকামনা করে। প্রিয়াকে আমার অনেক অনেক ভালোবাসা, কারণ
প্রিয়া আমার ছোটবেলাকার বন্ধু, প্রিয়ার জীবনে অনেক ওঠাপড়া, কিন্তু প্রিয়াও আমাকে জীবনের শেষ কথা বলে মনে করে। যখনই প্রিয়া কোনো খারাপ থাকে, কোনো কষ্টের মধ্যে পড়ে, আমাকে বলে, অপু তুই এই কথাটা বলতো, তুই যদি আমাকে বলিস না তাহলে আমার আমার ভালো হবে, আমার সব কিছু। কিন্তু প্রিয়ার কোনো অসুখ করলেও প্রিয়া আমাকে বলে, অপু তুই একবার বলতো আমার কিছু হবে না, তুই যদি একবার বলে দিস সত্যি সত্যি আমার কিছু হবে না। এত বিশ্বাসের জায়গা একজন বন্ধুর প্রতি। প্রিয়া আমার প্রিয়া আমার প্রাণ, এরা সবাই আমার প্রাণ। আমার জায়েরা, আমার 9টা যা, প্রায় আমার সমস্ত জায়েরা, আমার স্কুলের নাচের স্কুলের মেয়েরা, এবং আমার আশেপাশে যেসব মহিলারা আমাকে ঘিরে আছেন তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। এই কারণে এরা না কোনোদিন আমাকে নিয়ে বিচার করে না। এরা এরা আমার প্রতি জাজমেন্টাল নয়, কোনো দিন নয়। আজকে আমার যে কটা বন্ধুর কথা বললাম, যে রিমিতা, রাত্রি, সোমা, ক্ষমা, তারপরে পাপিয়া, চুকি, আমার ঈশার সোমা পাল, জয়িতা, প্রিয়া, আমি যাই করি না কেন এরা কোনোদিনও আমাকে নিয়ে চুলচেরা বিচার করে না। আমি যেমন অনেক অনেক পুরুষকে অনেক কাছ থেকে দেখেছি যারা যারা হয়তো আমাকে খুব পছন্দ করেন, আমার সঙ্গে বন্ধুত্ব করতে চান, আমার সঙ্গে বন্ধুত্ব করলে সমৃদ্ধ হবে, বা আমিও কোথাও তাদের সঙ্গে বন্ধুত্ব করলে সমৃদ্ধ হবে, এরকম ভাব প্রকাশ করেছেন। কিন্তু তারা প্রত্যেকেই আমার প্রতি জাজমেন্টাল। আমি খুব দাবি রেখে বলতে পারি আমার জীবনে কয়েকজন পুরুষ, যেরকম অতনু আমার স্বামী, আমার ডাক্তারবাবু নীরব মিত্র, তার পরবর্তীকালে হচ্ছে আমার ম্যানেজার মনোজ, আমার একজন বিশেষ বন্ধু আছেন যিনি আমার খুবই, মানে যা বলে পুরুষ নারীতে বন্ধুত্ব হয় না, কিন্তু আমরা দারুণ বন্ধু দুজনে। তিনি, তার সাথে হচ্ছে বিশ্বনাথ, এবং আমার একজন গুরুদেবের শিষ্য আছে। এই কজন মানুষকে বাদ দিলে আমি প্রত্যেকে দেখেছি আমার জীবনে, আমার 28 বছরের দীর্ঘ অভিনয় জীবন, আমি কিছু কম পুরুষকে দেখিনি। প্রত্যেকে দেখেছি আমাকে নিয়ে খুব স্ক্রুটিনি করতে চান, খুব চুলচেরা বিচার করেন। আমার ভালো মন্দ, আমার চরিত্রহীনতা নিয়ে তাদের খুব মাথা ব্যথা, বা চরিত্র স্খলন নিয়ে তাদের খুব মাথা ব্যথা, তারা নিজেদের মতো গল্প তৈরি করে নেন। তাদেরকে আমি ক্ষমা করি, কিন্তু এরা কেউ বন্ধু হওয়ার যোগ্যতা নয়। অবশ্যই হয়তো আমার কোনো না কোনো জায়গায় শুভাকাঙ্ক্ষী, কিন্তু আমার যে মহিলাদের যাদের কথা আমি বললাম, এবং আমার মাসি শাশুড়ি, আমার বড় মাসি যিনি মাসি শাশুড়ি, তার কাছেও আমি পুরো দেবীর মতো, যে আমার পরে কিন্তু কিছু নেই। এবং আমার দিদি শাশুড়ি ছিলেন যিনি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার আগেও শুধুমাত্র মনাই বলে গেছেন। এরা কিন্তু প্রত্যেকে নারী, এবং এরা প্রত্যেকে আমার জীবনকে সমৃদ্ধ করেছে, কোনোদিন কলুষিত করেনি। সুতরাং সেই সমস্ত নারীকে আমার প্রণাম, সমস্ত নারী জাতিকে আমার প্রণাম, সমস্ত নারীর অস্তিত্বকে আমার প্রণাম, নারী তত্ত্বকে আমার প্রণাম। এবং আরেকজনের কথা না বললেই নয়, সে হচ্ছে আমার ডিরেক্টর, আমার বান্ধবী মানসী। মানসী যে শুধু আমাকে নিয়ে ছবি করে তা নয়, মানসী আমার মনের জোর। আমি যখন খুব ভেঙে যাই, আমি যখন খুব কষ্টে থাকি, তখন আমি মানসীকে বলি আমার না খুব দরকারি কথা আছে। হয়তো আমি কথাটা বলেও উঠি না, মানসীকে বলাও হয়ে যায় না, কিন্তু আমি মানসীকে বললেই মানসী বলে, হ্যাঁ বল। এই যে বলে, এটা যে আমাকে কি সুখ দেয়, কি আরাম দেয়, সেটা একমাত্র আমিই জানি। মানুর এই কথাটা, হ্যাঁ বল, বুঝেছি, দাঁড়া, কবে কবে আসতে পারবি বল, এই যে বলে, এইটা যে আমাকে কি আরাম দেয়, তখন আমি বুঝি ওকে কথাটা বলার দরকার নেই, ও আমার যন্ত্রণাটা ভাগ করে নিয়েছে। এবং আমার হেয়ার ড্রেসার কবিতা, যে 27 বছর ধরে একইভাবে আমার সঙ্গে কাজ করে যাচ্ছে, আমার কাছে আমাকে কোনোদিন ছাড়ে না। আমি কিসে ভালো থাকবো তার বাইরে ওর কোনোদিন কোনো ভাবনা নেই। আমি যেভাবে ভালো থাকি ও সেভাবেই প্রার্থনা করে। আমি সেদিনই একজনকে বলছিলাম যে বয়সের সাথে সাথে তো আমাদের প্রার্থনা করার লোক কমে যায়, এবং সন্তানের জন্য সব থেকে বেশি প্রার্থনা করতে পারে তার মা এবং তার দিদিমা বা ঠাকুমা নাতি নাতনির জন্য যে পরিমাণ প্রার্থনা করেন, বা মা যে পরিমাণ প্রার্থনা করে, সেই প্রার্থনা কোনোদিন বাবাও করে উঠতে পারেন না সন্তানের জন্য। যদিও অনেক বাবা কিন্তু খুব ভালো মা নারী। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে এরা সবাই আমার জন্য প্রার্থনা করে,
যেখানে আমার জীবনে সত্যি আমি আমার বাবা নেই, মা নেই, গুরুজনদের একে একে হারাচ্ছি, সেইখানে দাঁড়িয়ে এরা প্রত্যেকে আমার জন্য প্রার্থনা করে। সোমা রেগুলার আমার জন্য প্রার্থনা করে, ওর মায়ের মেয়ের জন্য যেরকম প্রার্থনা করে আমার জন্য প্রার্থনা করে। সুতরাং এদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আপনারা যারা আমার দর্শক তাদের কাছে আমি কৃতজ্ঞ। নারীদের জয় হোক, প্রত্যেকে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আন্তর্জাতিক নারী দিবসে সকলকে জানাই আমার অনেক শুভকামনা। নমঃ শিবায়।